হ্যাঁ, সেগুলো অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনাকে মানে প্রয়োজনীয় মুহূর্তে জানে সেই ওষুধটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন। তো এই ওষুধটা টেরিবিনথিনা, যেটা দেখতাম প্রস্রাবের সাথে রক্ত গেলে সেক্ষেত্রে সবার আগে চিন্তা করতো আমার আব্বাই। তো শেষ পর্যন্ত আব্বার সে নিজের লক্ষণ হিসেবেই এই ওষুধটা চিন্তা করতে হলো। তো টেরিবিনথিনা দেওয়া হয়েছে আমার আব্বাকে, এখন মোটামুটি ভালো আছেন। তো সমস্যাটা কি, আসলে আমরা পড়ি টেরিবিনথিনা কখন ব্যবহার করা যাবে, কোন লক্ষণে দিব। Similar to cruisetum in its tendency to produce corrosiveness and burning in the affected organ as well as hemorrhagic tendency. এইটার করসিভের দিক থেকে, ক্ষয়কারীর দিক থেকে ওষুধটা খুব ক্ষয়কারী। ক্রিয়াজোর যেরকম ক্ষত তৈরি করে বেশি, এই ওষুধটারও ওই ধরনেরই টেন্ডেন্সি আছে, করসিভনেস। এবং যে অঙ্গটা আক্রান্ত হয় সেই অঙ্গে কি দেখতে পাই, জ্বালা দেখতে পাই, বার্নিং ইন দ্য এফেক্টেড অর্গান। আর কি আছে এই ওষুধের, অ্যাজ ওয়েল এস এ হেমোরেজিক টেন্ডেন্সি, রক্তক্ষরণের প্রবণতা আছে। তো টেরিবিনথিনার একই সাথে জ্বালা আর একই সাথে রক্তক্ষরণের প্রবণতা। তার যদি প্রস্রাবের সাথে রক্ত যায় ওইখানে জ্বালা জিনিসটা প্রায় থাকে। টেরিবিনথিনা ইজ স্পেশালি ইউজফুল ইন নেফ্রাইটিস, এটা বিশেষ করে ব্যবহৃত হয় যে কন্ডিশনে, সেটা হলো নেফ্রাইটিস, মানে আপনার নেফ্রনের প্রদাহ, মানে কিডনির প্রদাহ। একই সাথে ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার, আমাদের যে প্রস্রাবের নালী আছে সেই নালীর কোনো গোলযোগ বিশৃঙ্খলা। প্রডিউসিং দ্য কিনোট ক্যারেক্টারিস্টিক অফ স্মোকি কালার্ড ইউরিন, এর একটা ক্যারেক্টারিস্টিক হলো, একটা কিনোট ক্যারেক্টারিস্টিক হলো যে প্রস্রাব যেটা দেখবেন দেখে মনে হবে স্মোকি, হ্যাঁ, ধোঁয়া যেরকম, ধোঁয়াটে ওই রকম কালার প্রস্রাবের মধ্যে আপনি দেখতে পাবেন। বার্নিং পেইন বার্নিং থ্রু অল দ্য মিউকাস মেমব্রেন, এর একটা বৈশিষ্ট্য হলো যত মিউকাস মেমব্রেন আছে সেখানে জ্বালাকর ব্যথা। ধরেন আমাদের মুখ গহ্বর, এখানে মিউকাস মেমব্রেন আছে, নাকের ভিতরে আছে, তারপরে পায়খানার রাস্তা এখানে আছে, যত ওরিফিস আছে সবগুলোর ভিতরে মিউকাস মেমব্রেন আছে। আমাদের স্টোমাক, ইন্টেস্টাইন ভিতরে যে লেয়ার মিউকাস মেমব্রেন থাকে সেখানে, সেই মিউকাস মেমব্রেন, যত মিউকাস মেমব্রেন আছে সব জায়গাতেই এই জ্বালা, এই লক্ষণটা আমরা দেখতে পাবো, এমন ব্যথা যেটা জ্বালাকর ব্যথা। ইডিমা আছে রোগীদের মধ্যে, ইডিমা দেখা দিতে পারে, শোধ দেখা দিতে পারে। এই টেরিবিনথিনা চিনার আরেকটা উপায় হলো তার জিহ্বা দেখা। জিহ্বাটা ভালো করে খেয়াল করবেন, জিহ্বাটা প্রায় দেখা যায় একদম চকচকে জিহ্বা, হ্যাঁ, যে থাকে না তা না, কোটিং যে থাকে না তা না, কোটিংও থাকে, কিন্তু কোটিং উঠাইলে দেখা যায় ভিতরে জায়গায় কিছু জায়গায় কোটিং উঠানো থাকে, ভিতরে দেখা যায় একদম চকচক করে, অনেক সময় পুরা কোটিং তার উঠে যায় এবং ভিতরে একদম শাইনি চকচকে একটা জিহ্বা আমরা দেখতে পাবো, যেটা কেলিবাইগ্রাম, পাইরোজেনা এগুলোর মধ্যে আছে। জিহ্বা লক্ষণ আরো অন্য বই থেকে আরো বিস্তারিত আছে, সেখানে দেখবো। তো ইউজুয়ালি জিহ্বাটা থাকে চকচকে। ইচিং আইলিড, চোখের পাতাগুলো চুলকায়। পার্পল সোয়েলিং আন্ডার দ্য আইস, চোখের নিচে পার্পল কালারের ফুলে যায়, সেটা কালার থাকে পার্পল কালার। তো টেরিবিনথিনার ডিস্টেনশন অফ অ্যাবডোমেন আছে, পেট ফাঁপা আছে, এবং রোগীর ডায়রিয়া দেখা দেয় এবং পায়খানার সাথেও রক্ত যায়, রেকটাল হেমোরেজও হয়। প্রস্রাবের সাথে তো রক্ত যায়, আর এই ওষুধের একটা প্রবণতাই আছে, যত মিউকাস মেমব্রেন আছে সেখানে এটা করশন করে। এটার একটা ধর্মই হলো এই করসিভনেস, ক্ষয় করে ফেলে, এবং সেখান থেকে দেখি আমরা দেখতে পাই জ্বালা করে এবং ব্লিডিং হয়, যারা ক্রিয়াজোটের সাথে মিল পাওয়া যায়। এর অ্যাবডোমেনে যেটা আমরা দেখি, পেটের মধ্যে এরকম পেটটা ফাঁপা হয়ে থাকে এবং ডায়রিয়া দেখা দেয় এবং রেকটাম থেকে তার রক্তক্ষরণ হয়। পেরিটোনাইটিস, পেরিটোনিয়াম যে আছে আমাদের পেটের মধ্যে বিভিন্ন অঙ্গগুলাকে
ধরে রাখছে, 2 পর্দা বিশিষ্ট পর্দা, হ্যাঁ 2 লেয়ার বিশিষ্ট পর্দা আমাদের বিভিন্ন অঙ্গগুলাকে ধরে রাখছে। অঙ্গগুলা তো শরীর বিভিন্ন জায়গায় যে লেগে আছে, কিভাবে আছে, কোনো একটা পর্দা দ্বারা সেটা আটকানো আছে। তো এই পেরিটোনিয়ামের প্রদাহ হয়, আবার একই সাথে অ্যাসসাইটিসও দেখা যায়। এর হয়ে কি হয়, শোথ হয়। অ্যাসসাইটিস মানে কি, পেটের শোথ। হ্যাঁ, পেটের মধ্যে পানি জমে যায়। আর কি আছে ওষুধের, যেখানে বেশি ব্যবহার হয় সবচেয়ে বেশি এই টেরিমেন্থিনা, সেটা হলো ইউরিনারি সিমটমে সবচেয়ে বেশি ব্যবহার হয়, প্রায়ই এই সিমটমের মধ্যে এটা লাগে। তো মেইন জিনিসটা হলো কি, যে তার ইউরিনটা থেকে ব্লাডি, প্রস্রাবটা আপনার দেখবেন একদম রক্ত, প্রস্রাবের সাথে রক্ত মিক্স করা থাকে, ব্লাডি অথবা স্মোকি কালার, হ্যাঁ ধোঁয়াটে কালার। ইউরিন স্মেল অফ ভায়োলেটস, ভায়োলেটস প্রস্রাবটা কি করে, একটা গন্ধ আছে ভায়োলেটস এর গন্ধ। ভায়োলেটস মানে কি, ভায়োলেটস মানে কি ভাই বলেন? রং করা এরকম কিছু স্যার। বেগুনি ভায়োলা আমরা বলতাম, ওই যে অনেক সময় পাছড়া টাছড়া বলে ভায়োলা দিত, ওইটা বেগুনি বেগুনি কালার স্যার। ভায়োলেট মানে বেগুনি। ভায়োলেট মানে এক ধরনের, একটা তো বেগুনি রং, সেটা ঠিক আছে, কিন্তু এক ধরনের গাছও আছে, সুগন্ধ পুষ্প বিশিষ্ট এক ধরনের গাছ, উদ্ভিদ, যেখান থেকে এক ধরনের গন্ধ আসে। এখন হচ্ছে এই যে প্রস্তাবের গন্ধটা ভায়োলেটের মতো, এটা ওই গাছ যারা না দেখছে তারা তো ওই গন্ধ না পাইছে, তারা তারা বুঝতে পারবে না। সেরকম ওই যে নাইট্রিক অ্যাসিড পড়ার সময় না পরে আমরা বুঝি ঘোড়ার প্রস্তাবের মতো দুর্গন্ধ, ঘোড়ার প্রস্তাবের গন্ধ যে নাকে না পাইছে সে তো আর বুঝতে পারবে না। তো যাই হোক, এখান থেকে এক ধরনের গন্ধ আসে প্রস্তাব থেকে। তো তার এই যে কিডনির প্রদাহ আছে, সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই যেটা বলি আমরা। দেখা যায় প্রস্তাব পরীক্ষা করলে দেখা যায় প্রস্তাবের সাথে অনেক বেশি পাস সেল যায়, তারপরে কি যায়, ইপিথেলিয়াল সেলও যায়। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি তার ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন আছে। তো সেই রকম সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে যদি দেখি প্রস্তাব ব্লাডি বা স্মোকি কালার, প্রস্তাবে একটা গন্ধ আসে, আর এই শুধু বিশেষ বৈশিষ্ট্য যেটা আছে, রক্তক্ষরণ, এগুলোর সাথে কি থাকবে, জ্বালা, বার্নিং পেইন থাকবে। তো এরকম সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে যদি সেটা পাইলোনেফ্রাইটিস হয়, বা এর সাথে কি থাকবে, বার্নিং পেইন ওভার দ্য কিডনিস, কিডনির মধ্যে তার জ্বালাকর ব্যথা করবে, ওই কিডনি রিজনের উপরে আপনি দেখবেন খুব জ্বলতেছে, এবং রুগী খুব ফ্রাস্ট্রেটেড থাকবে। এখানে মনে হয় কিছু বানান টানান ভুল আছে, ওভার দ্য কিডনি, এটা মনে হয় ফ্রাস্ট্রেট হইতে পারে। আমি একটু দেখে নিই, এটা তো কেউ একজন এই ওয়ার্ড ফাইলে নিয়ে তারপরে এটা পিডিএফ বানাইছে। আমাকে জানি কে দিয়েছিল মনে নেই। আমরা সরাসরি বইয়ের যে পিডিএফ সেটাই দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ফ্রাস্ট্রেশনই আছে। যাই হোক, তাহলে তার যে জিনিসটা হয়, এই যে মারাত্মক প্রস্রাবের যে ট্রাক্ট আছে, মূত্র নালী, কিডনি থেকে শুরু করে যে নালী যেগুলো আছে, কিডনি নালী, মূত্র নালী, সব প্রস্রাবের থলি টলিগুলো সবগুলোতে ইনফেকশন হয়, এবং পাইলোনেফ্রাইটিসও হইতে পারে। এটা হচ্ছে কিডনির এক ধরনের প্রদাহ। এর সাথে কি থাকে, তার বার্নিং পেইন থাকে, জ্বালাকর ব্যথা থাকে। আর কি থাকে, এই পেইনটা থাকে ওভার দ্য কিডনি, কিডনির উপরে দিক দিয়ে আপনি দেখবেন যে রোগী ওইখানে দেখাবে, এখানে খুব জ্বলতেছে, এবং ফ্রাস্ট্রেশন থাকে, রোগী খুবই দুর্বল হয়ে পড়ে।
রোগী খুবই দুর্বল হয়ে পড়ে। হিমোরেজিক সিস্টাইটিস, যদি সিস্টাইটিস মানে মূত্রথলি প্রদাহ, ইউরিনারি ব্লাডারের প্রদাহ, সেখানে প্রদাহ হওয়ার সাথে যদি দেখি যে প্রস্রাবের সাথে তার রক্তক্ষরণ হয়, হিমোরেজিক সিস্টাইটিস, মার্কড বার্নিং উইথ ইউরিনেশন, প্রস্রাবের সাথে প্রচন্ড জ্বালা করে। এই ওষুধের কিন্তু আবার এই লক্ষণ আছে যে অনেক সময় এরকম প্রস্রাবের লক্ষণ থাকে কিন্তু পেইনলেস থাকে, কোনো পেইনই করে না। তো ইউজুয়ালি যদি এর কোনো পেইন হয় সেটা হবে বার্নিং পেইন, এবং বার্নিং পেইন থাকাটাই মূল লক্ষণ। তাহলে তার প্রস্রাবের লক্ষণে যেহেতু এটা বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে যদি প্রস্রাব কারো দেখেন, প্রস্রাবের প্রথম কথা হইলো এই ওষুধের কথা মাথায় আনবে যখন বলবেন যে রুগী এসে বলবে যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তো সবার আগে আপনার অন্যান্য ওষুধের সাথে এই ওষুধটাও মাথায় রাখবেন যে এখানে টেরিবেনথিনাম হতে পারে। তো প্রস্রাবটা ব্লাডি থাকবে টেরিবেনথিনাল, অথবা স্মোকি কালার থাকবে, অথবা এটা একটা গন্ধ থাকবে, এখানে ভায়োলেটস এর গন্ধ বলছে, যাই হোক এটা গন্ধ থাকবে, এবং সেখানে নেফ্রাইটিস হোক, পাইলোনেফ্রাইটিস হোক, যেটাই হোক, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনই হোক, এগুলো তো আর আপনি চোখে দেখতে পাবেন না। রোগী পরীক্ষা করলে, প্রস্রাব পরীক্ষা করলে তখন, বা আলট্রাসোনোগ্রাম করলে তখন এই যে নেফ্রাইটিস, সিস্টাইটিস এগুলো বোঝা যায়। একের সাথে প্রস্রাব পরীক্ষা করলে তখন দেখবেন রোগীর অনেক বেশি পাস সেল যাবে এবং ইপিথেলিয়াল সেল বেশি যাবে প্রস্রাবের সাথে, এবং এখানে রক্ত দেখতে পাবেন। এই রোগী যদি থাকে প্রস্রাবের সাথে রক্ত দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে প্রচন্ড জ্বালা থাকবে এবং ওই কিডনি প্রদেশের উপরে তার ওই জ্বালাটা অনুভব করবে, এবং রোগী খুব দুর্বল হয়ে পড়বে, ফ্রাস্ট্রেশন থাকবে, রোগী খুব দুর্বলতা থাকবে। তার প্রস্রাবের থলির যে প্রদাহ হবে, একই সাথে প্রস্রাবের সাথে কি হবে, রক্তক্ষরণ হবে। প্রস্রাব করার সাথে তার সুস্পষ্টভাবে বেশ জ্বালা করতে থাকবে, যেটা অনেক ওষুধের মধ্যে আছে। আপনার ক্যান্থারিস, তারপরে মার্কর, এগুলোর কথা মনে আসবে। তো প্রচুর জ্বালা থাকবে। তো ইউটেরিন টিউমার আর ইনফেকশন, এছাড়া মহিলাদের জরায়ুর যে টিউমার বা জরায়ুর ইনফেকশনের মধ্যে এই ওষুধের ব্যবহার আছে। ইউরেথ্রাইটিস, ইউরেথ্রা যেটা প্রস্রাবের নালী যেটা বলি, একদম মূত্রনালী, এই মূত্রথলি থেকে যে নালীর মাধ্যমে প্রস্রাবটা বেরিয়ে আসছে, সেই মূত্রনালীর প্রদাহ হবে এবং সুস্পষ্টভাবে জ্বালা থাকবে, এবং সেখান থেকে একটা ডিসচার্জ মূত্র নালী থেকে সবসময় ডিসচার্জ হবে, যেটা ক্রনিক ডিসচার্জ, মানে দীর্ঘস্থায়ী, দীর্ঘদিন ধরে এই ধরনের ডিসচার্জ যাইতে থাকবে। তাহলে এই ওষুধ যেহেতু বড় কোনো মেডিসিন না, এটার সুস্পষ্ট ওইভাবে প্রুভিং নাই, কিন্তু এর কিছু মার্ক কিনোট সিমটম আছে যেগুলো দিয়ে ওষুধের কথা আপনি মাথায় আনবেন। যে প্রথম জিনিস হলো ইউরিনারি সিমটমের মধ্যে বেশি ব্যবহার হয়। রোগী দেখবেন যে রোগীর প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, প্রস্রাবটা রক্তাক্ত, প্রস্রাবের মধ্যে গন্ধ আছে, এবং প্রচন্ড রোগী যেটা প্রস্রাব করার সময় খুব জ্বালা করে, এবং কিডনি প্রদেশ ওইখানে জ্বালার কথা বলবে, মূত্রথলি যেগুলো, এগুলো সব মূত্রথলি, মূত্রনালী, প্রস্রাবের নালী সব দিক দিয়ে জ্বালা করবে, জ্বালা করে প্রস্রাব হবে। মহিলাদের জরায়ুর টিউমার ইনফেকশনের মধ্যে ব্যবহার হইতে পারে। তারপরে এসে ওই যে ইউরেথ্রাইটিস, যেটাই হোক, মানে ইউরেথ্রাইটিস, সেখানেও আপনার প্রচন্ড জ্বালা থাকবে। এক্সট্রিমিটিসে আমরা যে জিনিস দেখি, যদি এক্সট্রিমিটিসে ইডিমা থাকতে পারে, ওই যে কোনো রোগী যদি কিডনি প্রদাহ থাকে, পাইলোনেফ্রাইটিস থাকে, তাদের তো শরীরে শোথ থাকতে পারে। তো এমনিতেও এক্সট্রিমিটিসে তার ইডিমা থাকতে পারে, পারপিউরা, ওই যে রক্তের যে নালীগুলো আছে সেখান থেকে মানে রক্তক্ষরণ হয়, যার কারণে এই যে আমাদের স্কিনের নিচে রক্ত জমে যায়। তো পারপিউরা রোগের মধ্যে আমরা এরকম দেখি। আমরা যদি একটা ছবি দেখি পারপিউরার যে কিরকম হয়, ইয়াটা আমরা যদি ছবি দেখি, স্কিনের মধ্যে যেরকম কালশিরার মতো পড়ে যাবে। হ্যাঁ, এই দেখেন, কারণ এটা হচ্ছে স্কিনের নিচে যে রক্তের নালীগুলো আছে সেখান থেকে ব্লিডিং হয়, তো এরকম কালশিরা পড়ে যাবে।
তো এই লক্ষণগুলা আর্নিকার কথা আমরা সবার আগে মনে করি, তবে এই ওষুধের মধ্যেও এই লক্ষণগুলা আছে। Perspiration or cold perspiration mainly on the lower extremities has been considered a keynote by some authors. কোন কোন চিকিৎসক আরেকটা লক্ষণকে খুব গুরুত্ব দিয়েছেন, সেটা হলো এই রোগীদের পায়ে ঘাম হয় এবং ঘামটা অনেক সময় ঠান্ডা ঘাম হয়, পাটা দেখা যায় যে পা ঘেমে আছে এবং পাটা একদম ঠান্ডা। তো পার্সপাইরেশন আর কোল্ড পার্সপাইরেশন মেইনলি অন দ্য লোয়ার এক্সট্রিমিটি, বিশেষ করে পায়ের লোয়ার এক্সট্রিমিটি, তো কোমর থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরাটাই এই লোয়ার এক্সট্রিমিটিতে তার ঘাম হবে এবং ঠান্ডা ঘাম। এটাও কোনো কোনো অথর্স, কোনো কোনো চিকিৎসক এটাকে কিনোট হিসেবে বিবেচনা করেছেন। তো কোন কোন ক্ষেত্রে আপনার এই ওষুধটা লাগতে পারে? এটা হচ্ছে ব্রঙ্কাইটিস, সিস্টাইটিস, নেফ্রাইটিস, পেরিটোনাইটিস, পারপিউরা, ইউরোথাইটিস। তো ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস যে আমাদের আছে, ব্রঙ্কাইটিস আমাদের যে শ্বাসনালী, সেই ব্রঙ্কাসের প্রদাহ। তো ব্রঙ্কিয়াল টিউবের প্রদাহ স্যার। তো এই যে আমাদের ব্রঙ্কাস আছে, এখানে দেখেন, হ্যাঁ এই যে নালীটা আসছে, তো এই ট্রাকি আসছে, তারপরে দেখেন এদিকে এটি কয়টা ভাগ হয়েছে, যে ব্রঙ্কাস, লেফট প্রাইমারি ব্রঙ্কাস, এটা হচ্ছে রাইট প্রাইমারি ব্রঙ্কাস, এগুলা থেকে আরো ভাগ হয়েছে। তো এগুলাতে যখন প্রদাহ হয় তখন আপনার সেটাকে বলে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটার ব্যবহার আছে। তারপরে হচ্ছে সিস্টাইটিস, এটা হচ্ছে মূত্রনালীর প্রদাহ। নেফ্রাইটিস হলো কিডনির প্রদাহ। পেরিটোনাইটিস হলো পেরিটোনিয়ামের প্রদাহ। আর পারপিউরা হলো যেটা বললাম, ওই যে স্কিনের নিচে রক্তনালী থেকে রক্তকরণ হয়ে কালশিরা পড়ে থাকে, হ্যাঁ, পারপিউরা। তো আরেকটা হচ্ছে ইউরোথাইটিস হলো মূত্রনালী, মূত্রনালীর প্রদাহ, সেখান থেকে। এই সমস্ত সমস্যার মধ্যে এটার ব্যবহার হয়। যে সমস্ত বৈশিষ্ট্য দেখে আমরা চিনবো, এসবের কথা মাথায় আসবে, একটা হলো এর বার্নিং পেন, যে কোনো সমস্যার সাথে বার্নিং হয়। আরেকটা হলো এর কি বলে, ওই হেমোরেজিক টেন্ডেন্সি, হেমোরেজ হয়, রক্তক্ষরণ হয়। আর এর জিহ্বাটা দেখে অনেক সময় চেনা যায়, জিহ্বাটা যেটা থাকে একদম চকচকে, হ্যাঁ, জিহ্বা থাকে। আর পায়ের নিচে ঠান্ডা ঘাম থাকতে পারে। আর পেরিটোনিয়াম, এগুলোর সমস্যা হলে যেরকম পেটে ব্যথা করবে, পেট ফাঁপা ধরে থাকবে, পায়খানার সাথে হয়তো ডায়রিয়া হইতে পারে, তার অন্যান্য সমস্যা থেকে সুতো হইতে পারে, পেটের মধ্যে পানি জমে যাবে, এরকম। কিডনি সমস্যার সাথেও সুত হইতে পারে, পায়ে পানি জমে যেতে পারে, পেটেও পানি আসতে পারে। তো এগুলাও তার আনুষঙ্গিক লক্ষণ হিসেবে আপনি দেখবেন। তবে বেশি মনে রাখবেন হেমোরেজিক টেন্ডেন্সি, আরেকটা হলো মার্ক বার্নিং পেইন, আরেকটা হলো তার চকচকে জিহ্বা থাকে। আমরা যদি দেখি যে আর কি কি ওষুধের সাথে হইতে পারে, একটা হচ্ছে ক্রিয়াজোট। ক্রিয়াজোটেও আমরা জানি এরকম ক্ষয়কারী প্রবণতা আছে, বার্নিং আছে, প্রদাহ আছে, হিমোরেজিক এফেকশন আছে ইউরিনারি ট্র্যাক্টের। তো তবে ক্রিয়াজোটের ইজ মোর অফ দ্য জেনিটাল অর্গানগুলোতে বেশি সমস্যা হয়, যারা মহিলাদের ইউটেরাস, জরায়ের মুখ, এগুলাতে হয়। তারপরে ক্রিয়াজোটের স্টোমাকের মধ্যে হয়, স্টোমাকের মধ্যে প্রায় আলসার হয়, ক্ষত হয়। ক্রিয়াজোটের দাঁতের এই সমস্যাগুলো আমরা দেখি, মারিটারিতে দাঁত ক্ষয়ে যায়, মুখের লালাগুলা খুব করসিভ থাকে। তো আর ক্যান্থারিসের মধ্যেও তো জ্বালা সবসময় থাকে, প্রস্রাবের আগে, প্রস্রাবের সময়, প্রস্রাবের পরে খুব জ্বালা থাকে, মার্ক করেও ওই জ্বালা থাকে। অনেক সময় দুইটার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। আমরা এই মার্ক কর যেদিন পড়বো সেদিন এগুলোর সাথে পার্থক্য আলোচনা করবো। এপিস্মেলের কিছু বৈশিষ্ট্য আছে, এদের তো সুস্পষ্ট লক্ষণ আছে, সেগুলো দিয়ে বিবেচনা করবো। এপিস্মেলের গরম কাতর থাকে, এর পানি পিপাসা থাকে না, এর খুব শোধ থাকে, চোখের নিচে ফুলে যায়, ব্যাগের মতো ফুলে যায়। এগুলো সব মিলিয়ে টিলে তারপরে এপিস্মেল এগুলো সিলেকশন করবেন। আমরা আরেকটা বই থেকে পড়ি, হ্যাঁ, তাহলে জিনিসটা আরো মনে থাকবে। স্যার এখানে একটাও দেখলাম যে মেন্টাল সিমটম পাই নাই, সবগুলা ফিজিক্যাল।
বললাম তো এটা ছোট মেডিসিন, এটা ওইভাবে প্রুভিং হয় না, ঠিক আছে, যার কারণে অত বিস্তারিত লক্ষণ নাই। আমরা আসলে একটু পড়ি, অ্যালেনের কিনোটস পড়ি। অ্যালেনের কিনোটস থেকে আমরা এটা বের করি, টেরিবিন্থ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, urine has the order or violets, order or লেখছে এখানে, order of violets হইতে পারে। তো এই প্রস্রাবের মধ্যে যে জিনিসটা থাকে একটা গন্ধ থাকে, যেটা ওই ভায়োলেটস এর মতো গন্ধ। টাং, জিহ্বা যদি দেখি আমরা, জিহ্বাদার দেখবো, এই দেখেন এখানে একটা জিহ্বা সম্পর্কে আরো বিস্তারিত আছে। জিহ্বাটা থাকবে স্মুথ, হ্যাঁ, মসৃণ এবং গ্লোসি, ওই যে চকচকে রেড লাল, as if deprived of papillae, জিহ্বার মধ্যে যে ছোট ছোট পেপিলি থাকে, এই যে একটু উঁচু উঁচু ইয়া থাকে না, পেপিলি গুলাতে, হ্যাঁ, তো ওগুলো হবে, ওগুলা নাই, ওগুলা নাই। পেপিলি অফ দ্য টাং যদি আমরা দেখি, ছবি দেখেন, এই যে দেখেন জিহ্বার মধ্যে একটু উঁচু উঁচু থাকে না, একটু সামনের দিক দিয়ে ডট 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 এরকম থাকে পেপিলি, পিছনের দিকে ধারগুলো। গরু ছাগলের এগুলো আরো বেশি থাকে, ধারালো বেশি করে, তাই না? এই ধারগুলো, এখানে বিভিন্ন নাম আছে, দেখেন বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন নাম আছে পেপিলি গুলা। এগুলো যদি না থাকে তাহলে জিহ্বাটা একদম চকচকে থাকবে, চকচকে দেখা যাবে। তো এই ইয়ার পেপিলি গুলা দেখেন, এই যে এই একটা ছবি আছে, দেখেন এইটার মধ্যে, দেখেন এই যে এটার মধ্যে পেপিলি আছে, ধার ধার করা আছে, আর এটা দেখেন একদম চকচকে, তাই না? এটা মনে জানে পেপিলি নাই এখানে। এই ছবিটা দেখেন, এখানে একদম পেপিলি মুক্ত, তাই না? চকচক করতেছে, ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি। হ্যাঁ, আবার এই দিক দিয়ে পেপিলি আছে, এই যে এই দিক দিয়ে আছে পেপিলি গুলো। তো এইখানে দেখা যায় যে একদম পেপিলি নাই, এখানে চকচকে জিহ্বা। তো তো এই যে ইয়াটার টেরিবিনথিনার জিহ্বাটাও থাকবে এরকম চকচকে জিহ্বা, হ্যাঁ, স্মুথ গ্লসি রেড কালার হবে, অ্যাজ ইফ ডিপ্রাইভড অফ পেপিলি, যাতে এই ধরনের পেপিলি নাই, আর অ্যাজ ইফ গ্লেজড, যাতে যেন একদম চমকাচ্ছে, হ্যাঁ, পাইরোজেনের মতো এরকম। পাইরোজেন ওষুধের মধ্যে এই ধরনের ইয়া থাকে। আরেকটা ওষুধ যেটা বললাম কেলিবাইক্রামের মধ্যে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হইতে পারে এলিভেটেড প্যাপিলি, কোনো কোনো জায়গায় কিছু প্যাপিলি এলিভেটেড থাকে, মানে বড় বড় আর উঁচু উঁচু হয়ে থাকতে পারে। কোটিং পিলস অফ ইন প্যাসেজ লিভিং ব্রাইট রেড স্পার্ক, কোনো কোনো ক্ষেত্রে জিহ্বার এই কোটিং গুলা যেগুলো আছে, জিহ্বার কোটিং, সেখানে দেখা যায় জায়গা জায়গা থেকে এরকম কোটিং উঠে যায়। তো কিছু জায়গায় জায়গায় দেখা যায় এরকম ব্রাইট রেড স্পট, সেখানে পেপিলি গুলো জানি উঠে গেছে, ওখানে যেন নাই, মানে পুরা জিহ্বা এরকম না, জায়গায় জায়গায় এরকম স্পটে স্পটে এরকম রেড স্পট থাকে। আর ইন্টায়ার কোটিং ক্লিনস অফ সাডেনলি, অথবা এমন হয় পুরা জিহ্বার কোটিংটাই উঠে যায় হঠাৎ করে, যেরকম এই যে অনেক সময় গায়ের মধ্যে যে এক্সেনথেমাটা, ওই যে ধরেন হামটা, এই ধরনের জ্বর আসলে অনেক সময় গায়ের থেকে চামড়া উঠে যায় উপর থেকে, তো তখন মনে জানে জিহ্বার ওই রকম কোটিং উঠে গেল একটা, ভিতরে তখন চকচকে অংশটা থাকবে। ড্রাই, জিহ্বার শুষ্ক থাকে, রেড থাকে, লাল কালার থাকে, বার্নিং ইন টিপ, জিহ্বার অগ্রভাগে জলে, মিউরিক অ্যাসিডের সাথে কম্পেয়ার করতে বলেছে। তো এটা গেল জিহ্বার লক্ষণ। তবে ইউজুয়ালি জিহ্বাটা যেটা থাকবে স্মুথ থাকবে, চকচকে থাকবে, লাল থাকবে, মনে হয় জানি এখানে কোনো পেপিলি নাই। আবার অথবা এরকমও থাকতে পারে যে জিহ্বার জায়গা জায়গা থেকে এরকম পেপিলি গুলো উঠে গেছে, কোটিং উঠে গেছে, পর ওই জায়গায় একটা চকচকে লাল একটা স্পট বিভিন্ন জায়গায় জিহ্বার মধ্যে দেখতে পাবেন, অথবা পুরা জিহ্বার কোটিংই জানি উঠে গেছে, তারপরে চকচকে অবস্থা ওইখানে জিহ্বার মধ্যে আমরা দেখতে পাবো। জিহ্বাটা শুষ্ক থাকে, লাল থাকে, জিহ্বার অগ্রভাগ জ্বালা করে।
এবার আসেন অ্যাবডোমেনের লক্ষণ। অ্যাবডোমেনে কি থাকে? অ্যাবডোমেন এক্সট্রিমলি সেনসিটিভ টু টাচ। অ্যাবডোমেন থাকে এক্সট্রিমলি সেনসিটিভ টু টাচ। তো অ্যাবডোমেনের লক্ষণ, অ্যাবডোমেন থাকবে এক্সট্রিমলি অত্যধিক মাত্রায় সেনসিটিভ টাচ, পেটের মধ্যে স্পর্শই করা যায় না। আমরা এর আগে পড়েছি না যে টিম্পেনাইটিসের মধ্যে কি বলে, সরি কি বলে, পেরিটোনাইটিসের মধ্যে এই ওষুধের ব্যবহার আছে। পেরিটোনিয়াম যে হ্যাঁ কেলিকার্বে এরকম কথা আছে, পেট মনে হয় ফেটে যাবে, ছুতে দেয় না। আচ্ছা যাই হোক, তাহলে পেটের মধ্যে অত্যধিক মাত্রায় কি থাকে, সেনসিটিভ থাকে, পেটটা টাচই করা যায় না। পেটটা দেখা যায় পেটটা ডিস্টেন্ডেড থাকে, পেটটা একদম ফুলে রয়েছে, হ্যাঁ, এবং ফ্ল্যাটুলেন্স, ভিতরে গ্যাসে ফুলে আছে। এক্সেসিভ টিম্পেনাইটিস, ওই যে একই কথায় গ্যাস জমে পেটটা একদম ঢোল হয়ে আছে। এই টিম্পেনাইটিসের আরেকটা নাম হলো মেটিওরিজম, যেখানে পেটের মধ্যে অনেক বেশি গ্যাস জমে পেট ফাঁপা দিলে থাকে। তো এরকম পেট ফাঁপা দিলে রয়েছে, হ্যাঁ, সেখানে পেটের মধ্যে টাচও করা যায় না, এরকম পেট ফাঁপা দিলে থাকা কলসিকামের একটা লক্ষণ। তো কলসিকামে অনেক সময় বলে যে গরু যেগুলা কিছু খেয়ে যদি পেটটা যদি দেখেন একদম ফাঁপ ধরে রয়েছে, হ্যাঁ, তো গরুর ক্ষেত্রে কলসিকাম দিলেই নাকি উপকার লাগে, কারণ গরুর শরীর তো মানুষের মতো তো জটিল থাকে না, হ্যাঁ, দ্রুত কাজ করে। তো যাই হোক, এই কলসিকামের মধ্যেও এই পেট ঢোল হয়ে থাকা ফুলে এইটা জিনিসটা আছে। আমরা এই ইয়ের পড়তেছি টেরিবিনথিনা, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে পেট ফাঁপা থাকে, পেটে গ্যাস জমে যায় এবং পেটে টাচ করা যায় না, এবং রোগীর দ্বারা এর সাথে ডায়রিয়া দেখা দিতে পারে। স্টুলটা কি থাকবে যদি ডায়রিয়া দেখা দেয়, যদি ডায়রিয়া দেখা দেয় সেক্ষেত্রে স্টুল থাকবে ওয়াটারি, একদম পানির মতো পাতলা পায়খানা। পানির মতো একদম পায়খানা হবে, গ্রিনিশ হবে, সবুজাভ হবে, এবং এর সাথে মিউকাস থাকবে, মিউকাস থাকবে। পায়খানাটা হবে পাতলা পায়খানা, সবুজাভ, এবং পায়খানার সাথে মিউকাস থাকবে, এবং পায়খানা করবে ফ্রিকুয়েন্ট, বারবার, এবং পরিমাণে করবে অনেক বেশি, প্রফিউজ, এবং খুবই দুর্গন্ধযুক্ত, পচা গন্ধযুক্ত। এবং এই ওষুধের যে আরেকটা আমরা বৈশিষ্ট্য করেছি, তার কি থাকে, এই ওষুধের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে হেমোরেজিক টেন্ডেন্সি, আর একটা হচ্ছে জ্বালাকর পেইন থাকে। এই ডায়রিয়ার মধ্যেও আপনারা এটা দেখতে পারেন যে ব্লাডি ডায়রিয়া হবে এবং বার্নিং ইন অ্যানাস, পায়খানার রাস্তায় জ্বলবে। এর যত মিউকাস মেমব্রেন আছে টেরিবিনথেনা ওষুধের, যত মিউকাস, মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এই যে প্রস্তাবের যে নালী, এগুলোর ভিতরে যে লেয়ার, সেখানে মিউকাস লেয়ার থাকে। তো এই মিউকাস মেমব্রেনের মধ্যে এর জ্বালা করে। তো সেরকম এর যখন ডায়রিয়া হয়, সেই ডায়রিয়ার মধ্যে আমরা ওই দেখি যে পায়খানার রাস্তা জ্বলতে থাকে, কারণ এই ওষুধের ক্রিয়াজোটের মতো এরকম ক্ষতকারী বৈশিষ্ট্য আছে। অ্যান্ড রেকটাম, তাহলে অ্যানাস এবং রেকটাম এর জ্বলতে থাকে। ফেইন্টিং অ্যান্ড এক্সজেশন, রোগী অত্যাধিক মাত্রায় দুর্বল হয়ে পড়ে, দেখা যায় যে অজ্ঞান হয়ে গেছে। তো আফটার, তাহলে আমরা দেখতে পাই পেটের লক্ষণের মধ্যে পেটটা খুব ফাঁপা ধরে থাকে, ফ্ল্যাটুলেন্স থাকে, গ্যাসে পরিপূর্ণ থাকে, পেটের মধ্যে টাচই করা যায় না, এবং রোগীর ডায়রিয়া হয়, ঘন ঘন পায়খানা করে, পানি, এই পায়খানাটা একদম জলের মতো, পানির মতো, সবুজাভ থাকে, মিউকাস থাকে, খুবই দুর্গন্ধযুক্ত থাকে, এর সাথে ব্লাড মিশ্রিত থাকে। এবং একই সাথে আমরা কি দেখতে পাই, এই যে পায়খানা করার পরে, আফটার, এই যে পায়খানা করার পরে তার পায়খানার রাস্তায় জ্বলতে থাকে, এবং রেকটামও জ্বলতে থাকে, এবং অনেক সময় রোগী এতই বেশি এই ডায়রিয়াতে দুর্বল হয়ে পড়ে যে রোগী একদম দুর্বল হয়ে একদম অজ্ঞান মতো হয়ে যায়। এই ওষুধের আরেকটা ব্যবহার আছে কৃমির উপরে, ওয়ার্মস। আমরা দেখতে পাই রোগীর ওয়ার্মস আছে উইথ ফাউল ব্রেথ। তো কারো যদি এই কৃমির সমস্যা থাকে, তার মুখে দেখবেন যে দুর্গন্ধ
মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, মুখের শ্বাস প্রশ্বাসে মুখের থেকে গন্ধ আসে, একই সাথে কৃমি, তার চকিং, গলাটা জানি দম বন্ধ অবস্থা হয়। এই অবস্থা, এই লক্ষণটা টেরিবিনথিনামের মধ্যেও আছে। কৃমির সমস্যার সাথে মুখে দুর্গন্ধ এবং শ্বাসরোধের মতো অবস্থা, এটা সিনাপ স্পাইজিলে ওষুধের মধ্যেও আছে। তো চকিংটা কি ধরনের চকিং? গলা বন্ধ হয়ে আসে, শুষ্ক কাশি হয়, হ্যাকিং কফ হয়। হ্যাকিং কফ কারো আমি জানি না, যাই হোক শুষ্ক কাশি, দম বন্ধকর কাশি। আবার এর সাথে এই যে কৃমি সমস্যাটা, সেটা কি হয়? পায়খানার রাস্তায় সুরসুর করে, যেটা আমরা টিউক্রিয়াম ওষুধের মধ্যে দেখতে পাই, যে পায়খানার রাস্তায় চুলকায়। হ্যাঁ, টিকলিং অ্যানাস, অ্যাসকারেটস লাম্ব্রিসি, ওই ছোট ছোট কৃমি যেগুলো আছে সেগুলা। ট্যাপ ওয়ার্ম থাকতে পারে, ফিতা কৃমিও হইতে পারে। ফিতা কৃমির বিভিন্ন সেগমেন্ট সেইটাও পায়খানার সাথে পাস করে। তাহলে একটা বৈশিষ্ট্য প্রথমে পড়লাম যে তার প্রস্রাবে ভায়োলেটসের দুর্গন্ধ থাকে। আরেকটা বৈশিষ্ট্য পারলাম জিহ্বার বৈশিষ্ট্য, জিহ্বার চকচকে শাইনি থাকে, গ্লসি থাকে, লাল থাকে, অথবা জায়গায় জায়গায় এই কোটিং উঠে যায়, জায়গায় জায়গায় রেড উজ্জ্বল স্পট থাকে, অথবা পুরা জিহ্বার কোটিং এ উঠে যেতে পারে, জিহ্বার শুষ্ক লাল থাকে, তো জিহ্বার মাথায় জ্বলে। আর পেটের লক্ষণে আমরা কি দেখেছি? পেটটা অনেক বেশি ফাঁপা ধরে থাকে, পেটের মধ্যে গ্যাস জমে হোক, যেভাবে হোক পেটে আর টাচ করা যায় না। ডায়রিয়া হয় রোগীর, ডায়রিয়াতে প্রচুর পানির মতো পায়খানা যায়, সবুজে পায়খানা যায়, পায়খানার সাথে মিউকাস থাকে, রক্ত মিশ্রিত থাকে, এবং পায়খানার পরে রোগীর পায়খানার রাস্তা রেকটাম সব জ্বলতে থাকে। এবং এই বারবার পায়খানার পর কি হয়? তার অত্যাধিক দুর্বলতা চলে আসে এবং ফেইন্টিং হয়, অজ্ঞান হয়ে যেতে পারে। এর সাথে আরেকটা বৈশিষ্ট্য পেলাম, তার কৃমি হওয়ার বৈশিষ্ট্য, এবং সেখানে সব ধরনের কৃমি আছে, ছোট কৃমি থেকে শুরু করে ফিতা কৃমি পর্যন্ত হইতে পারে, তা গোল কৃমিও হইতে পারে। তবে যাই হোক, এখানে কি হয়? মুখ থেকে দুর্গন্ধ হয়, দম বন্ধকর অবস্থা হয়, কাশি হয়, শুষ্ক কাশি হয়। তো হ্যাকিং কফ, হ্যাকিং কফ কাকে বলে? আচ্ছা, আমরা একটু হ্যাকিং কফটা, স্যার আচ্ছা, এমনি হ্যাক হকিং মানে তো এক জায়গায় স্যার বন্ধ হয় গলা না। খেকারি, না গলা খেকারি দিয়ে আমার ডিসপোজিশন টু হাক, এই আসলে বানানটা ওইটা 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 বানান আলাদা, ওইটার বানান আলাদা। বানানটা কি? ওইটা HAW কে, ওটা হবে যে গলা ওই তো খেকারি। এই সেটা এই বানানটা কি দিয়েছে? এটা HACK, হ্যাকিং কফ, এটা আলাদা। হ্যাকিং কফ স্যার মিনিং আছে। এটা হচ্ছে যে কাশি দিয়ে কফ শুনে তুলতে শুনে, পারে না। এই যে পাইছি দেখেন, হ্যাকিং হ্যাকিং কফ। কফ, হ্যাকিং কফ স্যার বলে কাশি দিয়ে তুলতে পারে না কফ, এই যে এ এরকম। শর্ট, শুনেন, হ্যাকিং কফ হলো এ শর্ট, মানে ছোট ছোট শর্ট স্বল্পকালীন ড্রাই ফ্রিকুয়েন্ট কফ। হ্যাঁ, স্বল্পকালীন শুষ্ক ঘন ঘন কাশতে থাকে, দম আটকান বা বুক ফাটান কাশি আছে, এইটাই। যখন কাশতে থাকে কিছু সময়ের জন্য খুব শুষ্ক কাশি এবং খুব ঘন ঘন কাশতে থাকে, এটা হলো হ্যাকিং কফ। তো এই টেরিবিনথিনের মধ্যে কৃমি সমস্যার সাথে এই ধরনের কাশি থাকে, তার কৃমির সমস্যার সাথে এই ধরনের কাশি থাকে। আচ্ছা, তাহলে ওয়ার্মস উইথ ফাউল ব্রেথ, মুখের মধ্যে দুর্গন্ধ হয়, চকিং, দম বন্ধকর অবস্থা হয়, ড্রাই হ্যাকিং কফ, শুষ্ক এরকম দম ফাটান কাশি বলি, কাশে, এবং পায়খানার রাস্তায় কৃমি কি করে? সুরসুর করে, চুলকায়, অ্যাসকারাইটস লাম্ব্রিকি, তো যে লম্ব্রিসিস বা কি বলে উচ্চারণ, ওই কি বলে ছোট ছোট কৃমি, পিন ওয়ার্ম যেগুলা, বা গোল কৃমি, বা টেপ ওয়ার্মের সেগমেন্ট, যেটাই হোক, সব ক্ষেত্রেই যদি এই লক্ষণগুলো পান, কৃমির সাথে মুখে দুর্গন্ধ, দম বন্ধকর কাশি, পায়খানার রাস্তায় চুলকানি, তাহলে আপনারা এই ওষুধটা চিন্তা করবেন। তারপরে এই ওষুধের আরেকটা বৈশিষ্ট্য হলো হেমাচুরিয়া। আরেকটা হলো কি? হেমাচুরিয়া। এই দেখেন, প্রস্রাব, রক্ত প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। হ্যাঁ, তো হেমাচুরিয়া, এই ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার আছে এবং খুব বেশি ব্যবহার আছে।
এই ওষুধটা এই ক্ষেত্রে এই প্রস্রাবের লক্ষণে বেশি ব্যবহার হয়। সেখানে কি দেখবো, ব্লাড থরলি মিক্সড উইথ ইউরিন, প্রস্রাবের সাথে এই ব্লাড কি থাকে, মিশ্রিত থাকে। থরলি মিক্সড উইথ ইউরিন, সেডিমেন্ট লাইক কফি গ্রাউন্ড, প্রস্রাবের সাথে এক ধরনের সেডিমেন্ট পড়ে যেটা কফি গ্রাউন্ডের মতো দেখতে, বা ক্লাউডি প্রস্রাব, ঘোলাটে, স্মোকি, ধোঁয়ার মতো, অ্যালবুমিনাস, প্রস্রাবের সাথে কিন্তু অ্যালবুমিন যায়। যেহেতু কিডনির প্রদাহ হয়, কিডনির সমস্যা, আপনারা সিকিডির মধ্যেও যদি লক্ষণ মিলে পান তাহলে সেখানেও এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়। প্রফিউজ ডার্ক অর ব্ল্যাক অথবা পেইনলেস, তার প্রস্রাবটা প্রচুর পরিমাণে হয়, ডার্ক কালারের হয় অথবা কালচে কালারের হয়, আবার অনেক সময় পেইনলেস হয়। আমরা যে বলছিলাম এর আগে যে তার জ্বালা করে ব্যথা থাকে, এটাও কিন্তু আছে, পেইনলেস অবস্থাও আছে। কনজেশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য ভিসেরা, আমাদের যে ভিসেরা গুলো আছে, যেরকম কিডনি, ব্লাডার, ভিসেরা মানে অঙ্গ, কিডনি, তারপর ব্লাডার, প্রস্রাবের থলি, লাংস, ফুসফুস, ইন্টেস্টাইন, আমাদের যে অন্ত্র, ইউটেরাস, জরায়ু, এই সবগুলাতে কি হয়, কনজেশন হয়, রক্ত সঞ্চয় হয়, প্রদাহ হয়, এবং এগুলা থেকে কি হয়, উইথ হেমোরেজ, রক্তক্ষরণ হয়, এবং এগুলোর মধ্যে ম্যালিগনেন্ট টেন্ডেন্সি আছে, ক্যান্সারাস কোনো জিনিসও এটার মধ্যে হইতে পারে। আমরা এর আগে কেবল মরিসনের বইতে দেখলাম এদেরকে জ্বরের মধ্যে টিউমারও থাকে। তো হেমোরেজিক টেন্ডেন্সি আছে, এদের ম্যালিগনেন্ট টেন্ডেন্সি আছে, মারাত্মক কিছু হইতে পারে সেখানে, ক্যান্সার জাতীয় এরকম। তো যাই হোক, বিভিন্ন ভিসেরা, কিডনি, ব্লাডার, লাংস, ইন্টেস্টাইন, ইউটেরাস, এগুলা সবগুলাতে প্রদাহ হইতে পারে এবং রক্তক্ষরণ হইতে পারে। পারপিউরিয়া হেমোরেজিকা, ওই যেটা বললাম, যে স্কিনের নিচে যে রক্তের নালীগুলো আছে, সেই রক্তের নালীগুলা থেকে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয়ে কালশিরা পড়ে যায়, স্কিনের নিচে কালশিরা পড়ে যায়। ফ্রেশ অ্যাকাইমোসিস ইন গ্রেট নাম্বারস ফ্রম ডে টু ডে, দিন যত যায় তত এটার নাম্বার বাড়তে থাকে, অনেকগুলা জায়গায় এরকম কালশিরা পড়তে থাকে। অ্যাসাইটিস উইথ অ্যানাসার্কা, অ্যানাসার্কার মানে হলো সারা শরীরেই শোথ, আর অ্যাসাইটিস হলো শুধু পেটের শোথ, পেটেও জল জমে এবং সারা শরীরেই শোথ হয়। ইন অর্গানিক লেসন অফ দ্য কিডনি, কিডনির যদি কোনো লেসন থাকে ভিতরে, মানে কিডনির কোনো রোগ, সেটা সিকিডি হোক বা যে কোনো রোগ থেকে হোক, প্রদাহ হোক, পাইলোনেফ্রাইটিস হোক, তো সেখান থেকে কি হবে, এরকম শরীরে শোথ দেখা দেবে। এছাড়া কারো যদি স্কারলেটিনা হয়, আমরা জানি স্কারলেট ফিভার, যেটা হেনুইনের সময় মহামারী আকারে দেখা দিয়েছিল, গলার মধ্যে প্রদাহ তৈরি করে, এটাও এক ধরনের ভাইরাস দিয়ে হয়, সরি ব্যাকটেরিয়া দিয়ে হয়। স্কারলেটিনাটা খুব সম্ভবত স্ট্রেপ্টোকোকাস বা স্টাফিলোকোকাস এগুলো দিয়ে হয়, আমরা একটু দেখে নিই। স্কারলেটিনা বা স্কারলেট ফিভার, as a scarlet fever is a bacterial illness that develops in some people who have a strep throat, যাদের স্ট্রেপ্টোককাস থ্রোট আছে, গলার মধ্যে স্ট্রেপ্টোককাস, গলার মধ্যে এই ব্যাকটেরিয়া যাদের থাকে তাদের মধ্যে এই জিনিসটা হয়। এখানে কয়েক ধরন আছে, একটার মধ্যে গলার মধ্যে ক্ষত হয়, খুব কঠিন অবস্থা হয়, হেনিম্যানের সময় মহামারী আকারে দেখা দিয়েছিল এবং সেখানে বেলাডন ওষুধটা মানে খুব ভালো কাজ দিয়েছিল, যেটা হোমিওপ্যাথির প্রসার হইতে সহায়তা করছিল। তো সেই স্কারলেটিনা এই ওষুধের মধ্যেও আছে, যে তো স্কারলেটিনার পরেও যদি কারোর মধ্যে এরকম শোথ দেখা দেয়, স্কারলেটিনার পরেও যদি কারোর মধ্যে শোথ দেখা দেয়, সেখানেও আমরা এই ওষুধটার কথা চিন্তা করব। যে ড্রপসি আফটার স্কারলেটিনা, কারো যদি স্কারলেট ফিভার হওয়ার পরে কারো যদি হয়, কি বলে, শোথ দেখা দেয়। স্কারলেট ফিভারের মধ্যে আমি জীবনে একটা পেশেন্টই পাইছিলাম স্কারলেট ফিভারের, তাও আমার হাতে ডায়াগনোসিস না, সেটা ওই এলোপ্যাথি ডাক্তারে ডায়াগনোসিস করেছিল। সেখানে বাচ্চাটার যে সমস্যাটা ছিল,
বাচ্চাটার জিহ্বার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হলো এই যে স্ট্রবেরি টাং। হ্যাঁ, জিহ্বাটা ছিল স্ট্রবেরি টাং, স্ট্রবেরির মতো লাভ। স্ট্রবেরি টাং দেখেন, দেখলেই বুঝতে পারবেন স্ট্রবেরি টাং কিরকম। এই যে বাচ্চাদের জিহ্বাটা এরকম থাকে স্ট্রবেরির মতো, এই যে পেপিলি গুলো এরকম থাকে। হ্যাঁ, বা এই যে এরকম থাকে, এই দেখেন পুরা স্ট্রবেরির মতো দেখতে। হ্যাঁ, তো এই স্ট্রবেরি টাং এটা অনেক সময় এই স্কারলেট ফিভারের একটা মানে বৈশিষ্ট্য, এটা থেকে বোঝা যায় বাচ্চার স্কারলেট ফিভার হইতে পারে। কয়েকটা ডিজিজের সাথে স্ট্রবেরি টাং থাকে, একটা কাওয়াসাকি ডিজিজ বাচ্চাদের অ্যালার্জি থেকে, এই যে আরেকটা হলো এই যে স্কারলেট ফিভার। এই স্কারলেট ফিভারের মধ্যে এরকম স্ট্রবেরি টাং থাকতে পারে। তো ওই বাচ্চাটার যেটা বললাম স্কারলেট ফিভার দেখা দিয়েছিল, তার ওই স্ট্রবেরি টাং ছিল। তো যাই হোক, সেটাতে বেলাডোনাই দিয়েছিলাম, বেলাডোনা খেয়ে ঠিক হয়ে গেছিল। তো ড্রপসি আফটার স্কারলেট, কারো যদি স্কারলেট ফিভার হয় তারপরে যদি শোধ দেখা দেয়, সেক্ষেত্রে এপিএস সেলিভোরাস লেগেসিসের সাথে টেরিবিনথিনা আমরা চিন্তা করব। টেরিবিনথিনার যে বৈশিষ্ট্য, হিমোরেজিক বৈশিষ্ট্য, এই হিমোরেজ হয় কোত্থেকে? হিমোরেজ এটা হয় ফ্রম বাওয়েল, তার অন্ত্র থেকে, উইথ আলসারেশন, ক্ষত হয়, তারপরে বাউল থেকে এই হেমোরেজ হয়। প্যাসিভ হেমোরেজ হয় ডার্ক, যেখানে ভিতরে রক্তক্ষরণ হইতে থাকে, হয়তো পায়খানায় বসলো তখন সেগুলো বেরিয়ে আসে, বা জরায়ুতে আগেই রক্তক্ষরণ হয়ে থাকে, পরে একসময় জরায়ু থেকে বেরিয়ে আসে, এগুলো কালো কালো হয় সাধারণত, উইথ আলসারেশন অর ইপিথেলিয়াল ডিজেনারেশন। এখানে ক্ষত থাকে, আর উপরে যে লেয়ার আছে ইপিথেলিয়াল, সেই ইপিথেলিয়াল লেয়ারের ক্ষত হয়, ডিজেনারেশন হয়, তো সেইখান থেকে রক্তক্ষরণটা হয়। তো এই যাদের আছে আপনার ধরেন এই যে পায়খানার রাস্তায় এক ধরনের ক্ষত হয় না, আলসারেটিভ কোলাইটিস হয়, একটা অটোইমিউন ডিজিজ, একটার পর একটা ক্ষত হইতে থাকে, সেইখানে কিন্তু টেরিবেনথিনার ব্যবহার আছে। তো যেহেতু টেরিবেনথিনায় এরকম ক্ষত করার প্রবণতা আছে এবং কালো কালো পায়খানা হয় এই রোগীদেরকে, সেইখানে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে অন্যান্য বৈশিষ্ট্য আরো মিলাবেন। ওই ক্ষত হবে, পায়খানার সাথে রক্ত যাবে, একটা বার্নিং পেইন থাকবে, সেখানে জিহ্বাটা হয়তো চকচকে আপনারা দেখতে পান, সব মিলিয়ে তারপরে এই ওষুধের দিকে আসবে। Hemorrhage from bowel with ulceration, passive dark with ulceration or epithelial degeneration. Violent burning, এই যে বৈশিষ্ট্য হলো কি, সেটা যেখান থেকে হেমোরেজ হোক বা যেখানে আক্রান্ত হোক, তার মধ্যে এই জ্বালাটা থাকে, এই জন্য ভায়োলেন্ট বার্নিং, প্রচন্ড জ্বালা এবং ড্রয়িং পেইন এবং টেনে ধরার মতো ব্যথা ইন দ্য কিডনির মধ্যে, ব্লাডার মূত্রথলির মধ্যে অ্যান্ড ইউরেথ্রা, সব জায়গাতেই এই প্রচন্ড জ্বালা, একটা টেনে ধরা ব্যথা থাকে, যেটা বারবার স্ক্যান্থারেস, তারপর ক্যানাবিস ইন্ডিকা এই ওষুধের মধ্যে আছে। ভায়োলেন্ট বার্নিং অ্যান্ড কাটিং ইন দ্য ব্লাডার, এই মূত্রথলিতে প্রচন্ড জ্বালা এবং কেটে ফেলার মতো ব্যথা, টেনেসমাস, তাদের এই যে মূত্রকিচ্ছতা থাকে, প্রস্রাব সহজে বেরোতেছে না, কোথানি দিয়ে দিয়ে প্রস্রাব করতে হয়। সেনসিটিভ হাইপোগ্যাস্ট্রিয়াম, আমরা হাইপোগ্যাস্ট্রিয়াম হলো তলপেটের অংশ, এই অংশটা থাকে সেনসিটিভ। আমরা যে অ্যাবডোমেনের 9টা রিজন পড়েছিলাম এর আগে, আমরা পড়েছি, আবার যারা জানেন না, নতুন যারা আছেন একদম, তাদের দেখাই দিই। তো 9 রিজন অফ অ্যাবডোমেন, হ্যাঁ, অ্যাবডোমেনের 9টা রিজনকে আমাদের এই বর্ণনার সুবিধার্থে, কার নিচে কি থাকে সেগুলো বোঝার সুবিধার্থে এভাবে ভাগ করা হয়েছে রিজনটাকে। এটা ভাগ করার কিছু লাইন আছে, এই যে দেখেন, এই যে মিড ক্লেভিকুলার লাইন থেকে শুরু করে একটা লাইন টানছে দুই পাশে দুইটা, আর এখানে এই যে দেখেন, এই যে আমাদের এই যে থোরাসিক কেস যে আছে, বুকের যে সাকনের হাড্ডি গুলো আছে, এই দেখেন এই যে টিপ, এই অংশ বরাবর যদি একটা লাইন টানি, আর এখানে আমাদের হিপ বোন আছে, এখানে একটা টিউবারকাল আছে সামনের দিকে, সেই বরাবর যদি একটা লাইন টানি,
তাহলে এই 9টা ভাগ হয়, উপরে 3টা, মাঝখানে 3টা আর নিচে 3টা। এই যে এটা যদি দেখি আমরা ছবি দেখেন, তো এই যে লাইনগুলো টানছে, যে এই লাইনগুলো টানার পরে তো এখানে 9টা ভাগ, কোন ভাগের মধ্যে আপনার কি আছে এটা হচ্ছে আপনার সুবিধা হয়। এই নিচের ভাগটাকে বলে হাইপোগ্যাস্ট্রিক রিজন। হ্যাঁ, তো হাইপোগ্যাস্ট্রিক রিজনে মেইনলি এখানে মহিলাদের যেগুলা থাকে, জরায়ু থাকে, সামনের দিকে প্রস্রাবের থলি থাকে, পিছনের দিকে রেকটামের অংশ থাকে, তারপরে এই পুরুষের তো প্রোস্টেট গ্ল্যান্ডও থাকে এই রিজনের মধ্যে, মূত্রথলি থাকে, আর পিছনে রেকটাম থাকে। তাহলে এই রিজনের মধ্যে তার কি হয়, আমরা যে ওষুধটা বলতেছি এই হাইপোগ্যাস্ট্রিক রিজনে, কোথায় ছিলাম আমরা, এই যে এই হাইপোগ্যাস্ট্রিক রিজনটা তার অত্যাধিক মাত্রায় সেন্সিটিভ থাকে, এখানে স্পর্শই করা যায় না, স্পর্শকাতর থাকে। কারণ ওইখানে কি হয়, ওইখানে দেখেন যে সিস্টাইটিস, ওইখানে প্রস্রাবের থলি থাকে, তো প্রস্রাবের থলি সিস্টাইটিস হয়, প্রস্রাবের প্রদাহ হয়, তারপরে সিস্টাইটিস অ্যান্ড রিটেনশন ফ্রম অ্যাটনি অফ দ্য ফান্ডাস। এই যে প্রস্রাবের যে থলি, প্রস্রাবের যে থলির সিস্টাইটিস, আরেকটা কি রিটেনশন, প্রস্রাব আটকে যায় ফ্রম দ্য অ্যাটনি অফ দ্য ফান্ডাস। ওই ফান্ডাসের শিথিলতার কারণে, ফান্ডাসের শিথিলতার কারণে সে তখন প্রস্রাবটা আর বের করতে পারে না। তো ফান্ডাস অফ দ্য ইউরিনারি ব্লাডার যদি দেখি আমরা, ইউরিনারি ব্লাডারের ফান্ডাস কাকে বলে, ইউরিনারি ব্লাডারের ফান্ডাস কি আছে আমি একদম শিওর না। জরায়ুর ফান্ডাস আছে, এটা আমরা জানি। আচ্ছা, যাই হোক, এটা কিসের ফান্ডাস উল্লেখ করছে আমি ঠিক কনফার্ম না। যদি জরায়ুর ফান্ডাস হয়, জরায়ুর ফান্ডাস তো আমরা চিনি, তো ওটা আমরা পরে আরেকবার একটু দেখে নেবনি, পরের গ্রুপে আমি দেখে শুনে পরের গ্রুপে জানাই দেবনি। তো যাই হোক, সেটা জরায়ুর ফান্ডাসের জন্য হইতে পারে, যার কারণে শীতলতার কারণে অনেকের প্রস্রাব এরকম প্রস্রাব না হইতে পারে, প্রস্রাব আটকে যেতে পারে। রিটেনশন ফ্রম অ্যাটনি অফ দ্য ফান্ডাস। হ্যাঁ, জরায়ুর যে ফান্ডাস আছে, জরায়ুর উপরের দিকে, এটা সবাই আমরা জানি, ফান্ডাস, ফান্ডাস অফ ইউটেরাস। ফান্ডাস হলে ও চূড়াটাকে বোঝায়, মানে উপরে। হ্যাঁ, চূড়াটাই হবে, কারণ ফান্ডাস তো সবসময় চূড়াটাই। এই যে এটা হচ্ছে জরায়ুর উপরে ফান্ডাস, আর ইউরিনারি ব্লাডার ফান্ডাস হলে ইউরিনারি ব্লাডার চূড়াটাই হবে। হ্যাঁ, আমি জানি না ফান্ডাস আছে কিনা, বলে কিনা। তো যাই হোক, যেই কারণে হোক, ওই ফান্ডাসের শিথিলতার কারণে তার প্রস্রাবটা আটকে যায়, প্রস্রাবটা হয় না। ঠিক আছে, আর ফান্ডাসের শিথিলতা কিনা কি না এটা তো রুগী আর বলতে পারবো না, বা চোখেও দেখতে পারবো না, তা আমাদের অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে আগাতে হবে। তো সিস্টাইটিস এবং রিটেনশন হয়, মূত্রথলির প্রদাহ হয় এবং প্রস্রাব আটকে যায়। প্রস্রাবের সাথে অ্যালবুমিন থাকে, প্রস্রাব পরীক্ষা করলে দেখবেন সেখানে অ্যালবুমিন পাওয়া যাবে প্লাস প্লাস এরকম। অ্যালবুমিনেরিয়া acute in early stages when the blood and albumin abound more than caste and epithelium. তো সেই ক্ষেত্রে আমরা আর্লি স্টেজে একুইট কোনো ইনফেকশন হলে আর্লি স্টেজে আমরা এগুলো দেখতে পাবো, যেখানে ব্লাডই বেশি থাকবে, অ্যালবুমিন বেশি পাওয়া যাবে, ওই প্রস্রাবের সাথে ক্যাস্ট যেগুলা যায় সেই ক্যাস্টের চেয়ে বা এপিথেলিয়ামের চেয়ে। আফটার ডিপথিরিয়া, ডিপথিরিয়ার পরে এরকম দেখা দিতে পারে, স্কারলেটিনের পরে দেখা দিতে পারে, টাইফয়েড ফিভারের পরে দেখা দিতে পারে। ধরুন কারো ডিপথিরিয়া হয়েছিল, কারো স্কারলেট ফিভার হয়েছিল, বা স্কারলেটিনা হয়েছিল, বা টাইফয়েড হয়েছিল। এরপরে ধরেন তার প্রস্রাবের সমস্যা হইলো, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে,
প্রস্রাব পরীক্ষা করে দেখবেন যে প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালবুমিন আছে, অতটা বেশি ক্যাস্ট নাই, অত বেশি ইপিথেলিয়াল সেল নাই। তো যদি এগুলো দেখেন ব্লাডের পরিমাণ বেশি, অ্যালবুমিনের পরিমাণ বেশি, তাহলে সেক্ষেত্রে টেরিবিনথিনামের কথা চিন্তা করবেন। ইউরিন রিচ ইন অ্যালবুমিন অ্যান্ড ব্লাড, প্রস্রাব যদি দেখি আমরা, প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যালবুমিন পাবো, প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড পাবো, বাট ফিউ ইফ এনি ক্যাস্ট, কিন্তু ওই ক্যাস্ট প্রস্রাবের সাথে যে ক্যাস্ট গুলা যায় সেগুলো থাকবে পরিমাণে খুবই কম। তাহলে প্রস্রাব পরীক্ষা করলে আপনি প্রস্রাবের পরীক্ষার যে রিপোর্টটা দেয় সেখানে দেখবেন যে ইপিথেলিয়াল সেল আছে, পাস সেল আছে, ব্লাড আছে। হ্যাঁ, তো ব্লাড অনেক সময় ব্লাড লেখা থাকে আরবিসি, রেড ব্লাড সেল। তারপরে অ্যালবুমিন দেখবেন, অ্যালবুমিন লেখা থাকে, নলে প্রোটিন লেখা থাকে। তো আবার দেখবেন ক্যাস্ট লেখা থাকবে। এগুলোর মধ্যে যদি দেখেন যে রোগীর প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালবুমিন আছে এবং ব্লাড আছে কিন্তু ক্যাস্ট নাই, খুব কম, তো সেক্ষেত্রে এটা একটা টেরিবিনথিনামের লক্ষণ। তো এই ধরনের সমস্যা টেরিবিনথিনামের লক্ষণগুলা যারা খুব স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে সেখানে বেড়ে যায়, লিভিং ইন এ ড্যাম্প ডুয়েলিংস। তো স্যাঁতসেঁতে জায়গায়, যেটা আমরা হাইড্রোজেনের কনসেন্ট্রেশনে দেখি, নেট্রাম সাল, তারপরে হচ্ছে আপনার রাস্টক্স, এগুলা ডালকামারা স্যাঁতস্যাঁতে ইয়েতে বাড়ে। তো স্যাঁতস্যাঁতে স্থানে থাকার পরে যদি কারো এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা এই টেরিবিনথিনামের কথা চিন্তা করবো। স্ট্র্যাঙ্গুয়ারি মানে মূত্রকিচ্ছুতা, সহজে প্রস্রাব হইতে চায় না, প্রস্রাব করার সময় ব্যথা করে। স্প্যাজমেটিক রিটেনশন অফ ইউরিন, তো এই সমস্যাগুলো এই টেরিবিনথিনা ওষুধের মধ্যে আছে। তো কম্পেয়ার করলে এলুমেন, আর্নিকা, আর্সেনিক, ক্যান্থারিস, লেগেসিস, নাইট্রিক অ্যাসিড, এগুলোর সাথে কম্পেয়ার করতে বলছে। ইজ রিকমেন্ডেড অ্যাজ এ প্রোফাইলেটিভ ইন ম্যালেরিয়াল অ্যান্ড আফ্রিকান ফিভার্স। তো ওই যে যারা ড্যাম্প ডুয়েলিংসে থাকে ওই সমস্ত এরিয়াতে তো মশা বেশি থাকে, তো ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়া প্রতিরোধ করার মতো ক্ষমতা এই ওষুধের মধ্যে আছে, প্রোফাইলেটিক ইন ম্যালেরিয়াল অথবা আফ্রিকান ফিভার। সেক্ষেত্রে এই ওষুধটা আফ্রিকান ফিভার বা ম্যালেরিয়ার প্রতিরোধক হিসাবে, প্রোফাইলেটিক হিসেবে এই ওষুধটা ব্যবহার করা যায়। তো অনেক কথা বললাম, আপনাদের আরো কারো আলোচনা থাকলে আপনারা বলেন। ম্যালেরিয়ার ব্যাপারটা কি বললেন স্যার? মানে এটা হচ্ছে এই যে আমরা বলি না ডেঙ্গু জ্বরের প্রতিরোধক ওষুধ কি, আমরা ডেঙ্গু জ্বরের জন্য যেরকম ইপিডিরাম, পারফুলিয়েটাম খাওয়াই। হ্যাঁ, তো ম্যালেরিয়া ওষুধ, ম্যালেরিয়ার প্রোফাইলেটিক হিসেবে এই টেরিবিনথিনা ব্যবহার হয়, বা আফ্রিকান ফিভার যে অসুখটা আছে সেটার প্রোফাইলেটিক হিসেবে এই ওষুধ ব্যবহার হয়। ধন্যবাদ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লেভেলস অফ হেলথ যখন আলোচনা করছিলেন তখন কিছু কিছু প্রশ্ন আমার মনে হচ্ছে মনে কনফিউজড তৈরি করেছে। তো এটা স্যার একটু যদি আমরা যদি স্পষ্ট হতে পারতাম। কয়েকটা কোশ্চেন মনে হচ্ছে মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি। বলেন। আমার আসলে সময় কম, 8:22 বেজে গেছে, 9টার থেকে আমার চেম্বারে যেতে হবে, তারপরে বলেন। জি জি স্যার, সেটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মেডিসিন, সুনির্বাচিত মেডিসিন কাজ করতেছে, তো বেশ ভালো আছে, অনেকটাই ভালো, কিন্তু দেখা গেল একটা পর্যায়ে এসে নতুন কিছু উপসর্গ তার দেখা দিয়েছে। এই নতুন উপসর্গ দেখা দিয়েছে, এখন এই ক্ষেত্রে করণীয় কি? নতুন শুনেন, এখানে বিতর্কা যেটা বলেছে, একটা ওষুধ দিলেন, নির্বাচন করলেন, আপনার এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হলে ফার্স্ট ফলো আপের অবজারভেশন গুলা। একটা ওষুধ রোগীর জন্য দিয়েছেন, 1 মাস পরে আপনার কাছে আসছে ওষুধ খাওয়ার পরে, তো সেই ক্ষেত্রে যে মূল্যায়নটা করতে হয় এগুলো হলো সেই ধরনের অবজারভেশন। আর আপনি এখন যেটা বলতেছেন দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে তারপরে যদি তার মধ্যে কোনো নতুন সিমটম আসে সেটা, আচ্ছা ওই ধরনের অবজারভেশন তো বিতর্ক কাজ বলে নাই, তবে আমার নিজস্ব এর থেকে বলি, যদি দীর্ঘদিন পরে যদি এরকম আসে আপনি ওইটি খেয়াল করে দেখবেন আপনার ওষুধের লক্ষণ কিনা। ওষুধের লক্ষণ থাকলে চুপচাপ নতুন নতুন জীবনে কখনো ওই ধরনের মানে কষ্ট ছিল না, নতুন করে দেখা দিয়েছে,
নতুন লক্ষণ যদি হয় সেটা দেখবেন আগেও ছিল কিনা সেটাও খেয়াল করবেন। আর রোগীর অনেক সময় মনে করতে পারে না, কারণ এমন ঘটনা তার জীবনে ঘটছে যেটা অনেক কিছু রোগীদের অনেক সময় মনেও থাকে না। তো যাই হোক, রোগীর ওইটা দেখবেন, ওই যে জেনারেল রুল, তার যদি মানে সে যদি জেনারেলি ইমপ্রুভ করে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজই হবে একটু অপেক্ষা করা। নতুন সিমটম যাই আসুক, আমরা অপেক্ষা করবো এখানে, আগে ওষুধ দিব না। ওই সিমটম গুলো এমনিও চলে যেতে পারে, অথবা সিমটম গুলো না গেলে হয়তো আরো সিমটম প্রকাশ পাবে, আরো স্পষ্ট হবে। সেক্ষেত্রে যদি দেখি যে ভিন্ন ওষুধের লক্ষণ, তখন আমরা হয়তো ভিন্ন ওষুধে চলে যাব, ওষুধ চেঞ্জ করা লাগতে পারে। জি স্যার। তো স্যার, হ্যাঁ, তো আরেকটা কোশ্চেন যে আমি হয়তো বুঝতে পারলাম স্যার, আপনি যে কোশ্চেন করেন আমি লজ্জা পাই, বলেন। অনেক সময় কনফিউজড হই। কথা হলো যে আপনি যে আলোচনা করতেছেন এর মধ্যে অনেক কিছুই মানে প্রশ্ন দোলা দিচ্ছে আর কি। তো আসলে শুনেন, আমরা মাত্র এখানে 22টা অবজারভেশন আছে, তাই না? আমরা সবে মাত্র 4টা পড়েছি, এরপরে অনেক কোশ্চেন আসবে, সেগুলো হয়তো পরবর্তী অবজারভেশন গুলাতেই আমাদের খোলাসা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আপাতত যেটুকু পড়েছি এর ভিতরেই থাকি, তারপরে নেক্সট যখন পড়বো আরো অবজারভেশন গুলো জানা হবে, তখন দেখা যাবে অনেক কিছুর উত্তর আমাদের পরবর্তী অবজারভেশন পড়লেই তখন সেখান থেকে বেরিয়ে আসবে। আমি সেটাই আশা করি। ঠিক আছে। জি স্যার। তো আজকের মতো শেষ করব, তার আগে 5 মিনিট সময় আছে, 8:30-এ শেষ করব। এখন আমাদের টেরিবিনথিনা সম্পর্কে আপনাদের লেকচার দিতে হবে। প্রথমে শুরু করব শিরিন আক্তার ম্যাডামরে দিয়ে। আপনি এই টেরিবিনথিনার সম্পর্কে 30 সেকেন্ড বলেন। স্যার আমি কাজ করতেছি স্যার, বুয়া আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ই করে ছেড়ে দিলাম। তো রেবেকা সুলতানা, আমার দেশি ক্লাসমেট। টেরিবিনথিনা যেটা বললো হ্যামারেজিক টেন্ডেন্সি থাকে, ইউরিনারি সিম্পটমের সাথে ব্লাড বার্নিং সেন্সেশন থাকবে, আর বিশেষ করে টাঙে যে লক্ষণটা সেটা মানে রেডনেস থাকবে আর কি, চকচকে থাকবে আর কি। জি, তো থ্যাংক ইউ বহুত, খুব। হ্যাঁ, এখানে এই যে ইয়ের বই, যেটা কেন মাথুরের বই, উনি বলছে যে নিচের কন্ডিশন গুলো যদি থাকে তাহলে স্পেসিফিক ভাবে এই ওষুধটা ব্যবহার করা যায়। মানে যে কোনো এলিমেন্টসই থাকুক, যে কোনো সমস্যায় থাকুক, তার সাথে যদি বার্নিংটা থাকে, বার্নিং সেন্সেশন শরীর যে কোনো পার্টে, তো বার্নিং সেটা কিডনি থেকে শুরু করে ইউরেটার পর্যন্ত যায়। ইউরিনের যে এই গন্ধটা সেটা ভায়োলেটস এর মতো গন্ধ, বা স্মুথ গ্লোসি টাং, জিব্বাটা যদি দেখি যে এরকম চকচকে মসৃণ, বা গ্লেজ টাং, জিব্বাটা একদম গ্লেজ দিতেছে জিব্বা থেকে। আর হিমোরেজিক টেন্ডেন্সি, একাইমোসি, শরীরের বিভিন্ন জায়গায় যে কালশিরা পড়া, পারপিউরিয়া, যেটা বললাম পারপিউরিয়া রোগের মধ্যেই কালশিরা পড়ে, যেখানে স্কিনের নিচের ছোট ছোট ব্লাড ভেসেল গুলো ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়। তারপর টিম্প্যানাইটিস, পেটের মধ্যে যদি গ্যাস হয়ে পেট ফাঁপা দিতে থাকে। ফ্রিকুয়েন্ট মিক্সচারেশন, ঘন ঘন প্রস্রাব হয়। এদের যে কোনো সমস্যার সাথে যদি বার্নিং সেন্সেশন থাকে, বার্নিং পেন থাকে, একই সাথে যারা স্যাঁতসেঁতে হাউসে বসবাস করে অথবা ড্যাম্প ওয়েদারে বসবাস করে, তাদের সমস্যার মধ্যে আমরা এই টেরিবিনথিনা ব্যবহার করতে পারবো। ইউরিনারি ব্লাডারের মধ্যে স্ট্র্যাঙ্গুয়ারি আছে, প্রস্রাবের যে লক্ষণ আছে, প্রস্রাব মূত্রকিচ্ছুতা, প্রস্রাব সহজে হইতেছে না, ব্যথা করে, স্প্যাজমেটিক রিটেনশন অফ দ্য ইউরিন, প্রস্রাব আক্ষেপিকভাবে বন্ধ হয়, হেমাসুরিয়া, প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, আর কি কম থাকে, ক্যাস্ট কম থাকে। তো ভায়োলেন্ট প্রচন্ড জ্বালা থাকে, কেটে ফেলার মতো ব্যথা, কিডনি ইউরেথ্রা এগুলাতে এরকম হয়। অ্যাসাইটিস দেখা দেয় এর সাথে, যে কথাগুলা এলেনে কি নোটসে পড়ছে সেগুলাই উনি উল্লেখ করছে। জেনারেল অ্যানাসার্কাও দেখা দিতে পারে, প্রস্রাব আটকে যায় from atony of the fundus, cystitis from living in a damp dwelling after diphtheria, scarlet fever and typhoid fever. আচ্ছা, আরেকটা ক্ষেত্রে তাহলে প্রস্রাবের সমস্যার মধ্যে ব্যবহার করতে পারি। আর যে কোনো সমস্যায় যেটাই হোক, জিহ্বাটা যদি চকচকে থাকে আর প্রচন্ড জ্বালাকর সমস্যা থাকে,
স্কিনের মধ্যে হেমোরেজিক টেন্ডেন্সি থাকে, স্কিনের নিচে যদি হেমোরেজ হয় সেখানে প্রস্রাবের জ্বালা পোড়া এগুলো যে থাকে, যে কোনো সমস্যায় থাক তাদের মধ্যে এগুলো থাকলে আমরা সেখানে এই ওষুধটা ব্যবহার করতে পারি। আর কৃমি সমস্যার মধ্যে ব্যবহার করতে পারি, যে কোনো কৃমি হোক, সেটা ওই একটা হচ্ছে কাশির উদ্রেক করে, তাদের পায়খানার রাস্তায় চুলকায়, হ্যাকিং কফ হয়, মানে শর্ট ড্রাই ফ্রিকোয়েন্ট কফ সেটা হয়, গলাটা বন্ধ হয়ে আসে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, পায়খানা রাস্তায় চুলকায়, সেক্ষেত্রে আমরা কৃমির সমস্যার মধ্যে এটা ব্যবহার করতে পারবো। তারপরে টাইফয়েড জ্বরের সময় যদি দেখেন যে পেটে অনেক বেশি গ্যাস জমে যায়, পেটটা ফাঁপা ধরে থাকে, পেটের মধ্যে একটু টাচও করা যায় না, এত পেট ফাঁপা ধরে থাকে, পালসটাও খুব দ্রুত হয়, তার নাক থেকে রেকটাম থেকে তারপরে প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হয়, বা টাইফয়েড জ্বরের সাথে ডায়রিয়া দেখা দেয়, প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়, দুর্গন্ধযুক্ত, এর সাথে ব্লাড মিশ্রিত থাকে, পায়খানা রাস্তায় জ্বালা টালা করে, এবং পায়ে কোল্ড সুইট হয়, ঠান্ডা গাম হয়, সেখানে এই টাইফয়েডের অবস্থার মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো। আরেকটা বলছে যে মেলিগনেন্ট কন্ডিশনে এটা ব্যবহার হয়, যেরকম ইউটেরাসে যদি ক্যান্সার হয়, সেখানে প্রচন্ড পরিমাণে যদি জরাইতে জ্বালা থাকে এবং রক্তক্ষরণ হয় যদি, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। কনজেশন অফ দ্য লাংসের মধ্যে যদি রক্ত সঞ্চয় হয়, সাথে কফের সাথে যদি থুতুর সাথে গলা থেকে যদি রক্তক্ষরণ হয়, বুকের মধ্যে যদি একটা জ্বালা থাকে, এই যে বললাম এই ওষুধের বৈশিষ্ট্য হলো জ্বালা থাকবে, রক্তক্ষরণ হবে, সেটা ওই যে ব্রঙ্কাইটিস হোক বা লাংসের কোনো সমস্যার জন্যই হোক, সেখান থেকে এরকম যদি রক্তক্ষরণ হয় এবং খুব জ্বালা থাকে, সেখানে এটা ব্যবহার করতে পারে। আর অ্যাম্বলায়োপিয়া হলো চোখের যে দুইটা চোখ সমানভাবে অ্যাকোমোডেশন করতে পারে না। হ্যাঁ, কোনো জিনিস দেখতে যায়, দেখা যায় যে একভাবে চোখটা কোনো জিনিসের মধ্যে ফোকাস করতে পারে না, একটা চোখের ফোকাস হয় আর একটা চোখের ফোকাস ঠিক মতো হয় না, এটা হচ্ছে অ্যাম্বলায়োপিয়া। আমরা দেখে নিয়ে যারা অ্যালকোহল খায় তাদের যদি এরকম অ্যাম্বলায়োপিয়া হয়, সেখানে এই ওষুধটার ব্যবহার আছে। তারপর শিশুরা, যে সমস্ত শিশুরা খিটখিটে, বিশেষ করে দাঁত ওঠার সময়, এবং ওই সময়ে তারা যারা কৃমির সমস্যায় ভোগে, ওই সাফারিং ফ্রম ওয়ান্স ফ্লাই ইনটু প্যাশন, ওই প্যাশন আবেগতাড়িত হয়ে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিনার সাথে ওষুধের সাথে তখন আমাদের কম্পেয়ার করতে হবে। তো পারপিউরে হেমোরেজিকা, যাদের এই যে কালশিরা পড়ে যায়, আমার একটা রোগী ছিল, সেই রোগীর জন্মগতভাবে তার প্লাটিলেট কম, একদম কম হয়, তার ওই যে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কালশিরা পড়ে যেত, একটু যদি জোরে স্কিনের নিচে চাপও দেয়, দেখা যায় পরে ওইখানে রক্ত জমে গেছে, এরকম স্কিনের নিচে রক্তক্ষরণ হয়ে যাওয়ার প্রবণতা, এবং সেই ক্ষেত্রে নতুন নতুন ফ্রেশ অ্যাকাইমোসিস হয় ইন গ্রেট নাম্বার, দিনের পর দিন শরীরের মধ্যে এরকম কালশিরা পড়তেই থাকে বেশি, সেক্ষেত্রে আমরা এই ওষুধের কথা চিন্তা করব। ইউরোমিয়া উইথ ড্রজিনিয়াস, যদি ইউরোমিয়াটা কি, যদি রক্তের মধ্যে কি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাই না? জি স্যার, জি। ইউরোমিয়া বানান কি লিখলাম? ইউরোমিয়াটা হলো a rise level of blood of urea or other nitrogenous waste compounds that are normally eliminated by the kidney. যেটা কিডনি সাধারণত পরিষ্কার করে বের করে দেয় রক্ত থেকে, কিন্তু দেখা যায় রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া এবং অন্যান্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যদি জমে যায়, তখন সেই অবস্থাটাকে বলে ইউরেমিয়া। ইউরেমিয়া একটা খারাপ অবস্থা। তো ইউরেমিয়ার সাথে যদি কারো যদি দেখি যে ড্রজিনেস, ঝিমঝিম করে, কমার মধ্যে চলে যায়, এটা কিন্তু মেডিকেল অনেক সময় ইমার্জেন্সি করে ফেলে, এবং প্রস্রাব আটকে যায়, এবং সাথে যদি পেটে অনেক বেশি গ্যাস জমে পেট ফাঁপা ধরে থাকে, সেই ইউরেমিয়ার ক্ষেত্রে আমরা এই ওষুধটা টেরিবিনথিনা ব্যবহার করতে পারি। সাধারণত 6 থেকে 200 শক্তি ব্যবহার করা হয়। এই ওষুধের অ্যান্টিডোট হলো ফসফরাস। যাই হোক, আজকের মতো এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে স্যার এটা লেখা কার স্যার? লেখাটা এটা কেএন মাথুরের বই, যেটা বললাম। কেএন মাথুরের একটা বই আছে না, ম্যাথমেটিক্যাল? জি স্যার। হ্যাঁ, সেটা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম